আজকের এই ভিডিওতে আমরা খনিজ পুষ্টি সম্পর্কে জানব। তবে এখানে খনিজ পুষ্টি বলতে আমরা উদ্ভিদের খনিজ পুষ্টি নিয়ে আলোচনা করব। দেখো, খনিজ পুষ্টি মানে কি? উদ্ভিদ দেহে খনিজ পদার্থের শোষণ, পরিবহন এবং বিপাককে খনিজ পুষ্টি বলে। খনিজ পদার্থ কোনগুলো? যেমন উদ্ভিদ মাটি থেকে কী কী শোষণ করতে পারে? জল, তারপরে হচ্ছে মাটির মধ্যে আরও অন্যান্য খনিজ মৌল মিশে থাকে। যেমন কি কি এখানে আমি ছোট্ট করে দেখাচ্ছি। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আচ্ছা, নাইট্রোজেন, আরও আছে অনেক, মলিবডিনাম, ম্যাঙ্গানিজ, আয়রন ইত্যাদি। এরপরে অপরিহার্য খনিজ মৌল, বা সংক্ষেপে আমরা কি বলতে পারি? অপরিহার্য মৌল। এই অপরিহার্য কথার অর্থ হলো যে সমস্ত খনিজ মৌল উদ্ভিদের পুষ্টি, বৃদ্ধি, বিপাক, প্রজননের জন্য আবশ্যিক, মানে অবশ্যই দরকার, এগুলো ছাড়া উদ্ভিদের বৃদ্ধি, পুষ্টি কোনোদিন সম্ভব নয়। সেই জন্য এই সমস্ত মৌলগুলোকে আমরা বলবো অপরিহার্য খনিজ মৌল। তাহলে এর সংজ্ঞাটা এরকম হবে: যেসব মৌল সরাসরি উদ্ভিদের পুষ্টি, বৃদ্ধি, বিপাক ও প্রজননের জন্য অবশ্যই প্রয়োজন, তাদের অপরিহার্য মৌল বলে। ঠিক আছে, এবারে আমরা অপরিহার্য মৌলকে কটা ভাগে ভাগ করব? অপরিহার্য মৌল। ওই অপরিহার্য মৌলগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করব। কি কি? একটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট বা মেজর এলিমেন্ট, বা এই দুটো হচ্ছে ইংলিশ নাম। ম্যাক্রো মানে বড়, মানে যেটা বেশি পরিমাণে থাকে। মেজরও মানে আমরা জানি বেশি বা বড়। এলিমেন্ট বা এই তিনটে নাম একটু মনে রাখতে হবে। অতিমাত্রিক মৌল, খুব সহজ। ম্যাক্রো এলিমেন্ট বা মেজর এলিমেন্ট বা অতিমাত্রিক মৌল, যেসব মৌল উদ্ভিদ দেহে অতিমাত্রিক প্রয়োজন হয়, মানে বেশি প্রয়োজন হয়। আর 2 নম্বরে আমরা কীভাবে ভাগ করতে পারি? সেটা হচ্ছে মাইক্রো এলিমেন্ট বা নাম আছে আর একটা, ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌল। এই সমস্ত মৌলগুলো উদ্ভিদের দেহে খুবই অল্প মাত্রায় প্রয়োজন হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। মাইক্রো ট্রেস বা স্বল্পমাত্রিক মানে হচ্ছে খুবই কম পরিমাণে প্রয়োজন। হ্যাঁ, এবারে হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট বা মেজর এলিমেন্ট বা অতিমাত্রিক মৌলর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো আমাদের জানতে হবে। একদম সহজভাবে কীভাবে? ম্যাক্রো এলিমেন্ট মানে কি? এগুলো হচ্ছে বেশি মাত্রায় থাকে, এই মৌলগুলো বেশি মাত্রায় থাকে, মনে রাখা সহজ। ম্যাক্রো মানে বেশি। নেক্সট 2, এখানে হচ্ছে যে সমস্ত মৌলগুলো থাকে, মোট 9টা মৌল থাকে। 9টা মৌল কি কি?
হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। তো মনে রাখবে যে CHO মানে হচ্ছে অ্যাসিড গ্রুপ, অ্যাসিড গ্রুপে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। ঠিক আছে, এবার হচ্ছে নাইট্রোজেন, কারণ ডিএনএ আরএনএতে একটা নাইট্রোজেন বেস থাকে, সেই নাইট্রোজেন। তাহলে মনে রাখতে হবে CHO, তারপরে মনে রাখবে যে NPK, NPK সার, নাইট্রোজেন, ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম, আর এস দিয়ে হচ্ছে সালফার। এটা মনে রাখতে হবে, এনপিকে সার এইভাবে মনে রাখলে হবে। সার মানে হচ্ছে এস দিয়ে আমরা লিখবো, মনে রাখার হচ্ছে বিশেষ উপায়। এছাড়া আর দুটো ধাতু থাকে, সেই দুটো ধাতুর নাম হচ্ছে ম্যাগনেসিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এগুলো একটু লক্ষ্য রাখবে যে কি হয়, এখানে হচ্ছে দুটো ধাতু আছে, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য আমরা এটা লিখতে পারি যে মোট 9টা মৌল আছে, এবং এই 9টা মৌলের মধ্যে, এই 9টা মৌলের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম এই তিনটে ছাড়া বাকি সবাই অধাতু, মানে এদের ধাতব ধর্ম প্রকাশ পায় না। এই তিনটেই হচ্ছে ধাতু, এরা ছাড়া বাকি সবাই অধাতু। একই রকমভাবে আমরা যদি স্বল্পমাত্রিক মৌল বা মাইক্রো এলিমেন্টের কথা বলি, তাহলে এটা আমরা বলতে পারি যেটা কম পরিমাণে থাকে, কম পরিমাণে প্রয়োজন হয় বা থাকে। কি কি হয়, কি কি মৌল, এখানে এগুলো মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে দেখবে দুটো করে হচ্ছে অক্ষর নিয়ে যে মৌলগুলো গঠিত, এবং যাদের বেশিরভাগ পরমাণু ক্রমাঙ্কগুলো 20-র ওপর থেকে স্টার্ট হয়। কিছু ব্যতিক্রম থাকবে, কিন্তু বেশিরভাগ মৌলগুলো হচ্ছে 20-র ওপরে হয়, মানে পরমাণু ক্রমাঙ্ক 20-র ওপরে হয়, সেটা মনে রাখতে হবে। কি কি, আয়রন, ম্যাঙ্গানিজ, মলিবডিনাম, কপার, জিঙ্ক, কোবাল্ট, ক্লোরিন আর হচ্ছে বোরন। মোট 8টি স্বল্পমাত্রিক মৌল। এই 8টা মৌলের মধ্যে বোরন আর ক্লোরিন ছাড়া বাকি সবাই ধাতু। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে যে ম্যাক্রো এলিমেন্টের কী হয়, ম্যাক্রো এলিমেন্টের ক্ষেত্রে যে সমস্ত মৌলগুলো আছে, এই মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক দেখবে 20-র মধ্যে হয়, 20-র মধ্যে। কিন্তু মাইক্রো এলিমেন্ট যে মৌলগুলো রয়েছে, সেই মৌলগুলোতে বেশিরভাগ, সব থেকে বেশি হচ্ছে যে মৌলগুলো রয়েছে, সেগুলো সব হচ্ছে 20-র ওপরে, আর বেশিরভাগ হচ্ছে ধাতু। এবারে আমরা উদ্ভিদ দেহে অপরিহার্য মৌলের কার্যকারিতা নিয়ে আলোচনা করব, অর্থাৎ অপরিহার্য মৌলগুলো উদ্ভিদ দেহে কী প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। এদের কাজটা কি? 1 নম্বর কাজ, প্রোটোপ্লাজমের গঠনে সাহায্য করে, অর্থাৎ যে উদ্ভিদ কোষ থাকে, উদ্ভিদ কোষের যে প্রোটোপ্লাজম হয়, যেখানে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল এই সমস্ত উপাদানগুলো থাকে, এবং সেই উপাদানগুলোতে যখন প্রোটোপ্লাজম গঠিত হবে, সেই গঠনের ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে কয়েকটি মৌল আছে যেগুলো হচ্ছে কাজে লাগে। কি কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আগেই বলেছি যে প্রোটোপ্লাজম মানে সেখানে নিউক্লিক অ্যাসিড আরে থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকা মানেই হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকবে, আর থাকবে নাইট্রোজেন। ঠিক আছে, এছাড়া ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার আর হচ্ছে ফসফরাস। এখানে মোট 8টা মৌল আছে, যে 8টা মৌল হচ্ছে প্রোটোপ্লাজম তৈরিতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার আর হচ্ছে ফসফরাস। এই যে ম্যাগনেসিয়াম কি করে, দেখবে এটা হচ্ছে ক্লোরোফিল তৈরিতে কাজে লাগে। ক্লোরোফিলের প্রধান ধাতব উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। এরপরে 2, উৎসেচক। প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকে, উৎসেচক। সেই উৎসেচক গঠনের ক্ষেত্রে CHO, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর হচ্ছে পটাশিয়াম, এই 7টা মৌল কাজ করে। আর ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর হচ্ছে পটাশিয়াম, এগুলো হচ্ছে এই 3টে হচ্ছে উৎসেচকের ফ্যাক্টর হিসাবে কাজ করে। হ্যাঁ, এরপরে হচ্ছে জারণ বিজারণী।
দুটো মৌল আছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে ধাতু, যেমন আয়রন আর হচ্ছে কপার। এই দুটো মৌল বিশেষভাবে সাহায্য করে জারণ বিজারণে। জলের ভারসাম্য রক্ষায়, উদ্ভিদ কোষে জলের যে ভারসাম্য, জলের যে কম বেশি এর যে ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে সোডিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম, এই দুটো ধাতু। ক্লোরোফিল গঠন, দেখো উদ্ভিদের সবুজ পাতায় যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিল তৈরিতে আমরা জানি সি আর কি থাকে, এইচ থাকে, অক্সিজেন, নাইট্রোজেন আর একটা ধাতব মৌল থাকে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, কার্বন, এই 5টা উপাদান দিয়েই হচ্ছে ক্লোরোফিল তৈরি হয়। নেক্সট 6, অ্যাসিড ক্ষারের ভারসাম্য রক্ষায়, কোষের মধ্যে যে অ্যাসিড আর ক্ষারের তারতম্য হয় তাদের কন্ট্রোল করে অ্যাসিড। অ্যাসিড থাকা মানে CHON, আর ক্ষার মানে হচ্ছে তোমার এনে থাকে ক্লোরিন আর হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে পটাশিয়াম। দেখবে এগুলো দিয়ে কী হয়, কিছু অ্যাসিড আর হচ্ছে ক্ষারের উপাদান এইগুলো, যেমন NaCl দুটো মিশে একটা হচ্ছে লবণ উৎপন্ন হবে, যেটা হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হবে। আচ্ছা, আর কি হতে পারে, এখান থেকে ক্ষার উৎপন্ন হতে পারে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH, এই 3টে মৌল হচ্ছে মিলে সেখান থেকে হচ্ছে ক্ষার উৎপন্ন হবে। NaOH সেটাও একটা ক্ষার, KCl এটা একটা লবণ, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড সেটাও একটা লবণ। ঠিক আছে, তাহলে অ্যাসিড ক্ষারের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের হচ্ছে এই 8টা মৌল খুবই প্রয়োজন। অ্যাসিড ক্ষারের ভারসাম্য রক্ষা করতে গেলে সেখানে একটা কথা তোমাদের আসবে, সেটা হচ্ছে বাফার ক্রিয়া। এই বাফার ক্রিয়াটা কি? বাফার ক্রিয়াটা হচ্ছে এরকম যে মৃদু অ্যাসিড মৃদু ক্ষার ও তাদের লবণগুলি কোষের অ্যাসিড ক্ষার ভারসাম্য রক্ষা করে, বা অ্যাসিড ক্ষার ভারসাম্য রক্ষার আর একটা নাম আছে, সেটা হচ্ছে কি পিএইচ এর বড় হাতের এইচ, ছোট হাতের পি, বড় হাতের এইচ, পিএইচ এর পরিবর্তনকে বাধা দেয়। পিএইচ এর পরিবর্তন মানে 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 ওই জলীয় দ্রবণটা অ্যাসিড হয়ে যাবে না পুরোপুরি, আবার পুরোপুরি ক্ষারও হয়ে যাবে না। ঠিক আছে, যখনই দেখবে যে অ্যাসিড হয়ে যাচ্ছে তখনই সেখানে আবার ক্ষার এসে সেটাকে ভারসাম্য রক্ষা করে, সেটাকে বাধা দেয়, সেই চেঞ্জটাকে বাধা দেয়। একে বাফার ক্রিয়া বলে। এটা ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে যে অ্যাসিড ক্ষার আর তাদের লবণগুলো কোষের অ্যাসিড ক্ষারের ভারসাম্য রক্ষা করে বা পিএইচ এর পরিবর্তনকে বাধা দেয়, একে বাফার ক্রিয়া বলে। এরপরে আমরা জানব একটা পদ্ধতির নাম হাইড্রোপনিক্স। এটা একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে আমরা একটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিকে পরিমাপ করতে পারি, অর্থাৎ কোন খনিজ মৌলের প্রভাবে উদ্ভিদের কী ধরনের প্রভাব পড়বে সেইটা আমরা এখান থেকে পর্যবেক্ষণ করতে পারি। তবে এর একটা বিশেষ গুরুত্ব আছে। গুরুত্বটা কি, এখানে মাটি ব্যবহার করা হয় না, মাটি ব্যবহার করা হয় না। কারণ কি? কারণ হচ্ছে মাটির মধ্যে হচ্ছে বেশি মৌল হচ্ছে মিশে থাকে, প্রায় সব ধরনের মৌল হচ্ছে মিশে থাকে, আর যেগুলো হচ্ছে উদ্ভিদ শোষণ করতে পারে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, কোন মৌলের প্রভাবে উদ্ভিদের কী
কি সমস্যা হচ্ছে বা কোন মৌলের অভাবে কি সমস্যা হচ্ছে, কোন মৌলের প্রভাবে উদ্ভিদের কি ধরনের উপকারিতা হচ্ছে, সেগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। সেই জন্য বিজ্ঞানীরা এটা করেছে যে সেখানে মাটি ব্যবহার করা হয় না, এখানে বিশুদ্ধ জল ব্যবহার করা হয় এবং সেখানে সেখানে হচ্ছে সেখানে কিছু কিছু হচ্ছে আমরা হচ্ছে স্পেশালভাবে অ্যাড করতে পারি কিছু মৌল, যেগুলোর প্রভাব উদ্ভিদে কীভাবে পড়বে সেটা পর্যবেক্ষণ করা হয়। তাহলে হাইড্রোপনিক্স মানে কি? এর সংজ্ঞাটা হচ্ছে যে পদ্ধতিতে মাটির পরিবর্তে উদ্ভিদকে খনিজ মৌলে সমৃদ্ধ জলীয় দ্রবণের মাধ্যমে পুষ্টি সরবরাহ করে উদ্ভিদের বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয়, তাকে হাইড্রোপনিক্স বলে। ঠিক আছে, এটা মনে রাখবে এখানে যে মাটির পরিবর্তে কি হয়, শুধুমাত্র জল ব্যবহার করা হয় এবং জলের মধ্যে আমরা প্রয়োজন মতো খনিজ মৌল মেশাতে পারি। এরপরে নেক্সট আরও কয়েকটা টার্ম আছে, যেটা হচ্ছে নেক্রোসিসটা কি? উদ্ভিদ অঙ্গের নির্দিষ্ট কয়েকটি স্থানে কোষের মৃত্যু ঘটা এবং ওই জায়গাগুলো শুকিয়ে যাওয়াকে নেক্রোসিস বলে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পাতায় দেখা যায় এবং অল্প পরিমাণে কাণ্ডতে, কচি কাণ্ডের মধ্যেও দেখা যায়। তো কী হয় যে যে উদ্ভিদ অঙ্গের, যেমন আমি পাতার কথাই ভাবছি, তাহলে পাতার দেখবে কয়েকটা জায়গাতে একদম অল্প অল্প করে কী হয়, শুকিয়ে যায় একদম ছোট ছোট করে। আমি স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, এই রকম হয়। ঠিক আছে, সেখানে কী হয়, সেখানে হচ্ছে কোষটা পুরো হচ্ছে মরে যায় এবং এর ফলে ওই জায়গাটা পুরো শুকিয়ে যায়। এবং এর জন্য দায়ী যে খনিজ মৌলটি সব থেকে বেশি পরিমাণে দায়ী হচ্ছে এই মৌলটি, নাম ফসফরাস। ঠিক আছে, এই জন্য এখানে একটা শর্ট কোশ্চেন দেয় যে নেক্রোসিসের জন্য দায়ী মানে প্রধান খনিজ মৌল কি, প্রধান খনিজ মৌল কোনটি, সেটা হচ্ছে ফসফরাস। হ্যাঁ, এরপর হচ্ছে পাতার স্কাল্ড রোগ। এটা কি হয়, এটা হচ্ছে এক প্রকার ছত্রাক ঘটিত রোগ। আচ্ছা, কোন সমস্ত উদ্ভিদে দেখা যায়? এটা হচ্ছে আখ, ধান, বার্লি ইত্যাদি। অর্থাৎ যে সমস্ত মিষ্টি জাতীয় উদ্ভিদ যেগুলো, সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, এই স্কাল রোগটা হয়। স্কাল রোগটাতে কি হয়, যে উদ্ভিদের পাতাতে হচ্ছে দাগ হয়, পুরো নেক্রোসিসের মতোই। ওখানে কোষগুলো মরে যাচ্ছিলো, সেই জন্য হচ্ছিল কি জায়গায় জায়গায় কোষগুলো শুকিয়ে যাচ্ছিলো। এক্ষেত্রে কী হবে, ছত্রাক ঘটিত দাগগুলো হলে কী হবে, যে পাতার বিভিন্ন অংশে কোনো একটা ধার থেকে শুরু করে চারিদিকে হচ্ছে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, এই রোগটা, এবং সেটা শুধুমাত্র একটা উদ্ভিদে সীমাবদ্ধ থাকে না, এবং সেটা হচ্ছে আশেপাশে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে স্কাল রোগ।
হ্যাঁ, এর জন্য দায়ী একটা হচ্ছে খনিজ মৌল, তার নাম হলো মলিবডিনাম, MO, মলিবডিনাম। হুইপটেল, হুইপটেল রোগটা কি? এটাও হচ্ছে উদ্ভিদের এক ধরনের রোগ। এটা হচ্ছে তোমার ফুলকপিতে ফুলকপির ফুলকপিতে বা পাতায় আমরা বলতে পারি, ঠিক আছে? ফুলকপির পাতায় এই রোগটা আমরা দেখতে পাই। কি ধরনের রোগ? পাতার কিনারা হলুদ হয়ে যায়, অর্থাৎ পাতার যে ধারগুলো রয়েছে ধারগুলো হলুদ হয়ে যায়। তারপর কি হয়? পাতা সাদা হয়ে যায়। 3 নম্বর, পাতার বৃদ্ধি ব্যাহত হয়। আর পাতার মধ্যে যাবতীয় যা কিছু সমস্যা দেখা দিলে সেটা কিন্তু তার ফলেও সমস্যা দেখা দেয়, অর্থাৎ ফুলকপিতে পচন ধরে, ঠিক আছে? এই রোগটার নাম হচ্ছে হুইপটেল এবং এর জন্য দায়ী কি? এই খনিজ মৌলটা মলিবডিনাম। তাহলে হুইপটেল কোন উদ্ভিদে দেখা যায়? ফুলকপির পাতায় দেখা যায়। আর এর জন্য দায়ী খনিজ মৌল কি? মলিবডিনাম। এর প্রভাবে কি হয়? পাতার কিনারা হলুদ হয়ে যায়, পাতা সাদা হয়ে যায়। এই দুটো বললেই হবে। এরপরে নেক্সট হচ্ছে ডাইব্যাক। ডাইব্যাক কাকে বলে? উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ শুকিয়ে যাওয়াকে ডাইব্যাক বলে। এর জন্য দায়ী যে মৌল সেটা হচ্ছে কপার। এরপরে নেক্সট আর একটা রোগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লোরোসিস। খুব ইম্পর্টেন্ট এই রোগটা। ক্লোরোসিস রোগটা কি? উদ্ভিদের পাতা হলুদ বা বিবর্ণ, সবুজ সবুজ চেঞ্জ হতে থাকে, সবুজ আর থাকে না, বিবর্ণ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে। এর জন্য দায়ী মৌল নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, Fe, আয়রন, পটাশিয়াম, সালফার। এই 6টা মৌল হচ্ছে বিশেষভাবে দায়ী। 6টা মৌল। আর একটা লেখা যায়, সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের অভাবে এটাও আমরা বলতে পারি যে পাতার কিনারা হলুদ হয়ে যায়, ঠিক আছে? দায়ী মৌল ক্লোরোসিসের অভাবে পাতা হলুদ হয়ে যাওয়া মানে কি? সেখানে হচ্ছে কি ক্লোরোফিল তৈরি হয় না, সেই জন্য পাতা হলুদ হয়ে যায়। এবং ক্লোরোফিলের মধ্যে কি তোমার মৌল থাকে? নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম। খুব ইম্পর্টেন্ট, নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম, ঠিক আছে? তাহলে ক্লোরোসিস রোগের জন্য দায়ী প্রধান মৌলগুলো হচ্ছে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম আর কিছুটা হলে আয়রন, ঠিক আছে? এই 3টে হচ্ছে মৌল, খুব ইম্পর্টেন্ট। এই 3টে মৌলের অভাবেই হচ্ছে ক্লোরোসিস রোগটা হয়। এছাড়া কে থাকে? ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, সালফার আর হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে।
ঠিক আছে, তাহলে আর একটু আমরা নোট করে দিই। কি কি? জিঙ্ক। জিঙ্ক একটা মৌল ছিল। এর কাজটা কি? এর যদি অভাব হয়, এর অভাবে কি হয় বলে দিই, উদ্ভিদের কাণ্ড আর হচ্ছে পাতার বৃদ্ধি ব্যাহত হয় এর অভাবে, অর্থাৎ জিঙ্কের অভাবে ব্যাহত হয়, জিঙ্কের অভাবে। ইম্পর্টেন্ট। 2, কপার। একটু আগে হয়েছে যে কপারটা কি করে, যে কাণ্ডের অগ্রভাগ শুকিয়ে যায়। কার অভাবে? কপারের অভাবে। এরপর আর একটা কি বলেছিলাম? ফসফরাস। ফসফরাস কি হয়? ফসফরাস হচ্ছে পাতার কোষকে নষ্ট করে দেয়। ঠিক আছে, এই তিনটে মৌল একটু মনে রাখতে হবে, জিঙ্ক, কপার, ফসফরাস। আচ্ছা, এরপর আর একটা রোগ আছে, সেই রোগটার নাম হচ্ছে হার্ট রট। উদ্ভিদ অঙ্গের ভেতরের কোষে পাচন ধরাকে হার্ট রট বলে। যেমন কি কি উদ্ভিদে দেখা যেতে পারে? বিট, গাজর ইত্যাদি ইত্যাদি উদ্ভিদের ভেতরের কোষগুলো কি হয়ে যায়? পচা শুরু হয়ে যায় খুবই তাড়াতাড়ি, এবং এই রোগটার নাম হচ্ছে হার্ট রট। ঠিক আছে, অর্থাৎ ভেতরের কোষ মানে তুমি বলতে পারো যে এদের হচ্ছে এই রোগটা যখনই হবে এদের হচ্ছে গোড়া পচে যায়। ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা এই অংশ থেকে, এই খনিজ পুষ্টি থেকে 20টার মতো শর্ট কোশ্চেন করে নেবো এবং খুব ভালো করে মুখস্থ করবো। যখনই কেউ জিজ্ঞাসা করবে তার উত্তর যেন সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারি। স্যার, 1 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অতিমাত্রিক মৌল? কী কী আছে দেখো? জিঙ্ক, মলিবডিনাম, ম্যাঙ্গানিজ আর অক্সিজেন। একদম খুবই সহজ। একদম জিঙ্ক কি আছে? 2টো অক্ষর। এমও 2টো অক্ষর, আর এমএন এখানেও দেখো 2টো অক্ষর রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি 2টো অক্ষর কী কী? ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। এই দুটো অক্ষরের যে মৌল রয়েছে, এই দুটো মৌল বাদে বাকি সবাই হচ্ছে স্বল্পমাত্রিক। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এখানে কোন অপশানটা বাকি রইল? ডি, অক্সিজেন। এই অক্সিজেনটাই হচ্ছে অতিমাত্রিক মৌল। এরপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন, নিচের কোনটি স্বল্পমাত্রিক মৌল? স্বল্পমাত্রিক মৌল মানে অল্প মাত্রায় থাকে। অল্প মাত্রায় কারা কারা থাকে? অল্প মাত্রায় কারা কারা থাকে? যেগুলো হচ্ছে 2টো করে অক্ষরের, সেগুলো হচ্ছে অল্প মাত্রায় থাকে। কি? জিঙ্ক, আচ্ছা, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর এখানে আছে ফসফরাস। এই 4টের মধ্যে আমরা জানি কি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এই 2টো মাত্র ব্যতিক্রম আছে, আর হচ্ছে ফসফরাসও জানি। এগুলো সব হচ্ছে, এই 3টে হচ্ছে অতিমাত্রিক মৌল, এবং এর সঠিক উত্তর হবে জিঙ্ক। এরপরে কোন মৌলটি ক্লোরোফিল অণুর কেন্দ্রে অবস্থান করে? ক্লোরোফিল অণুর কেন্দ্রে একটা ধাতু অবস্থান করে যার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। এরপর নেক্সট কোশ্চেন 4, ক্লোরোফিল সংশ্লেষের জন্য যে দুটি মৌলের প্রয়োজন হয় সেগুলি কি কি? ক্লোরোফিল সংশ্লেষের জন্য সবথেকে বেশি প্রয়োজন হয় ম্যাগনেসিয়াম, আর সাহায্য করে হচ্ছে আয়রন। আয়রনটা খুবই কমই প্রয়োজন। এরপরে কোশ্চেন নাম্বার 5, নিচের কোনটি উদ্ভিদের অতি প্রয়োজনীয় মৌল নয়, মানে অতিমাত্রিক মৌল নয়? অতিমাত্রিক মৌল নয় কি কি? অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, লোহা আর হচ্ছে ক্যালসিয়াম। এর মধ্যে আমরা জানি যে যেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে পটাশিয়াম, লোহা আর ক্যালসিয়াম। কিন্তু কোনটা আবশ্যিক নয়, মানে উদ্ভিদের না হলেও চলবে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। হ্যাঁ, অ্যালুমিনিয়ামকে শোষণ করবে, কিন্তু অ্যালুমিনিয়াম হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির ওপর কোনো প্রভাব ফেলবে না, সেজন্য এটা অতি প্রয়োজনীয় নয়। কোশ্চেন নাম্বার 6, কোষ পর্দা তৈরিতে কোন মৌল
বেশি প্রয়োজন? কোষ পর্দা তৈরিতে কোন মৌল বেশি প্রয়োজন? বেশি প্রয়োজন হচ্ছে ফসফরাস। কোন মৌলের অভাবে মূল ও কাণ্ডের অগ্রভাগ শুকিয়ে যায়? মূল আর কাণ্ডের অগ্রভাগ শুকিয়ে যায়, এটা বেসিক্যালি ক্যালসিয়ামের অভাবেই ঘটে, ক্যালসিয়ামের অভাবে। কিন্তু আর একটা মৌল আছে যেটা হচ্ছে কপার, এ শুধু হচ্ছে উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগটাকে শুকিয়ে যেতে সাহায্য করে, যেটাকে আমরা ডাইব্যাক প্রসেস বলি বা ডাইব্যাক রোগ বলি। এরপরে হাইড্রোপনিক্স পরীক্ষা সর্বপ্রথম কে কত সালে করেছিলেন? হ্যাঁ, এর উত্তর হবে 1699 খ্রিস্টাব্দে বিজ্ঞানী উডওয়ার্ড। সর্বপ্রথম হাইড্রোপনিক্স পরীক্ষা করেছিলেন। আচ্ছা, এরপরের কোশ্চেন, উদ্ভিদের কোষ প্রাচীর গঠনে কোন মৌল সাহায্য করে? কোষ প্রাচীর গঠনে সাহায্য করে হচ্ছে ক্যালসিয়াম। কোন খনিজ মৌল ক্লোরোফিল গঠনে প্রয়োজন? কোন খনিজ মৌল? একটা ম্যাগনেসিয়াম, এবং এর সাথে সাহায্য করে আয়রনটাও। শুধু ম্যাগনেসিয়াম লিখলেই হবে। বলেছে ক্লোরোফিল গঠনের প্রয়োজন। হ্যাঁ, এরপর দুটি খনিজ মৌলের নাম লেখো যারা জারণ বিজারণে অংশ নেয়। জারণ বিজারণে অংশ নেয় দুটো খনিজ মৌলের নাম আমাদের লিখতে হবে। তাহলে এর উত্তর হবে একটা আয়রন আর একটা হচ্ছে আমরা লিখতে পারি কপার। দুটো। কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস রোগ হয়? ক্লোরোসিস রোগ হয় নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, আয়রন। আচ্ছা, এই তিনটা হচ্ছে বেশি পরিমাণে দায়ী, এবং এর সাথে হচ্ছে পটাশিয়াম, সালফার, হচ্ছে ম্যাঙ্গানিজও দায়ী। এরপরের কোশ্চেন, কোন খনিজ মৌলের অভাবে নেক্রোসিস হয়? কোন খনিজ মৌলের অভাবে নেক্রোসিস হয়? এর উত্তর হবে ফসফরাস, ক্যালসিয়াম, কপার আর হচ্ছে ম্যাঙ্গানিজ। ফসফরাসটা হচ্ছে বেশি দায়ী এই নেক্রোসিসের জন্য। এরপর নেক্সট কোয়েশ্চেন, ক্লোরোফিলের গঠনগত খনিজ মৌলগুলি কী কী? এই ক্লোরোফিলের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম এই 5টা মৌল থাকে। এরপরে উদ্ভিদে উৎসেচকের ফ্যাক্টর রূপে সাহায্যকারী খনিজ মৌল কী কী? ম্যাঙ্গানিজ আর জিঙ্ক। উদ্ভিদ দেহের জলসাম্য নিয়ন্ত্রণে সাহায্যকারী খনিজ মৌল কী কী? সোডিয়াম আর ক্যালসিয়াম। এরপরে 17 নম্বর কোশ্চেন, কোন ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলি উদ্ভিদের প্রোটোপ্লাজম গঠনে অংশগ্রহণ করে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস আর ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম আর এদিকে কার্বন, হাইড্রোজেন আর নাইট্রোজেন এই 5টা মৌলই কিন্তু ক্লোরোফিলের মধ্যে থাকে। এছাড়া অতিরিক্ত দুটো ক্যালসিয়াম আর হচ্ছে ফসফরাস থাকে। এরপরের কোশ্চেন 18, কোন মাইক্রোনিউট্রিয়েন্টগুলি উদ্ভিদের প্রোটোপ্লাজম গঠনে সাহায্য করে? সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ, জিঙ্ক আর মলিবডিনাম। এরপরের কোশ্চেন নাম্বার 19, উদ্ভিদ দেহে উৎসেচকের গঠনে অংশগ্রহণকারী ম্যাক্রোনিউট্রিয়েন্টের নাম লেখো। এটা পুরো ক্লোরোফিলের মধ্যে যেগুলো থাকে সেগুলো উৎসেচকের মধ্যেই থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম। এরপরে হুইপটেল রোগ কোন উদ্ভিদে ঘটে? এর উত্তর হবে ফুলকপির পাতায়। ফুলকপির পাতায়।